দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, অর্থ দিয়ে সেনাবাহিনীকে বশ করেছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো আওয়ামী ফ্যাসিবাদের জনক এবং স্বাধীনতার খুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, অর্থ দিয়ে সেনাবাহিনীকে বশ করেছেন শেখ হাসিনা। ক্ষমতায় টিকে থাকতে সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকা দিয়ে সেনাবাহিনীকে শুধু বশ করাই নয়, বরং ক্ষমতা ভাগাভাগির কেন্দ্রেও তাদেরকে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনীতে শেখ হাসিনার আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রধান বিরোধী দল বিএনপির চাইতে কম। বিএনপির প্রতিষ্ঠাতা হলেন স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক জিয়াউর রহমান, আর দলটিকে এখন নেতৃত্ব দিচ্ছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। 2009 সালে হাসিনা যখন টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন, তখন সেনাবাহিনী থেকে বিএনপি বলয়ের সেনা কর্মকর্তাদের অপসারণ শুরু করেন, তার পদোন্নতি দেয়া শুরু করেন আর তার দলের অনুগতদের। যেমন জেনারেল আজিজের কথাই বলা যায়। আল জাজিরার অভিযোগের বিষয়বস্তুতে রয়েছে এই সেনা প্রধানের নামটি। শুধু তাই নয়, একই সঙ্গে সেনাবাহিনীকে বিশেষ রকমের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন হাসিনা। যেমন ধরুন, সামরিক হাসপাতালগুলোতে সেনাদের স্বজনরা সেবা নিতে পারছেন। 2015 সালে সেনাবাহিনী এবং সিভিলে চাকরিরতদের বেতন সুবিধা দ্বিগুণ করে দেন। শেখ হাসিনার এক দশকের শাসনকালে বহুগুণে ব্যবসা বেড়েছে সেনাবাহিনীর। এগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে। দুটি প্রতিষ্ঠান সেনাবাহিনীর স্বতন্ত্র প্রতিষ্ঠান হলেও এগুলো পরিচালনা হয় চাকুরিরত কর্মকর্তাদের মাধ্যমে। সেনা কল্যাণ সংস্থার তথ্যমতে সংস্থাটির সম্পদের পরিমাণ এখন 60 বিলিয়ন টাকা। বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল এবং ব্যবসা প্রতিষ্ঠান। এই সকল প্রতিষ্ঠানে ইভিএম মেশিন তৈরি করার কাজও হয়। এসব কাজের জন্য কোনো দরপত্র আহ্বান করা লাগে না। পর্যবেক্ষক এবং বিরোধী রাজনীতিবিদদের অভিযোগ হলো, এই সকল মেশিন এমনভাবে তৈরি করা হয় যাতে করে সহজে ভোটে কারচুপি করা যায়। সরকারি সুবিধায় অনেক অবকাঠামোগত কাজও বাগিয়ে নেয় সেনাবাহিনী। আশঙ্কাজনক এই বিষয়টি নিয়ে অভিযোগ উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। যেমন, ভাসানচরে রোহিঙ্গাদের ক্যাম্প নির্মাণে নৌবাহিনী ব্যয় করেছে $300 মিলিয়ন। ঢাকায় বিমানবন্দর সম্প্রসারণের কাজ নিয়েছে বিমান বাহিনী, আর মহাসড়ক মেরামতের কাজ বাগিয়ে নিয়েছে সেনাবাহিনী। এই বিশেষ আদর যত্ন কাজে লেগেছে। স্বাধীনতার 50 বছরে সেনাবাহিনী 3 বার ক্ষমতা দখল করেছে এবং 15 বছর দেশ শাসন করেছে। তারা শেখ হাসিনাকে শাসন করার সুযোগ করে দিচ্ছে। টাকা দিয়ে সেনাবাহিনীর আনুগত্য কিনে সেটিকে বরং ক্ষমতা ভাগাভাগির কেন্দ্রেই নিয়ে এসেছেন তিনি। এ দিয়ে সমস্যা যেটা তৈরি হলো তা হলো ক্ষমতার পালা বদলে পরবর্তী উত্তরসূরির পথটি জটিল করা। যে সুযোগ শেখ হাসিনাকে দেয়া হলো, রাজনীতি থেকে এটাকে সরিয়ে দেয়া হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। যতটা দীর্ঘ পথ হাসিনা তৈরি করেছেন ততটা দীর্ঘ হবে না। আওয়ামী ফ্যাসিবাদের জনক এবং স্বাধীনতার খুনি শেখ মুজিব ছিলেন মনে প্রাণের স্বৈরাচারী ফ্যাসিস্ট। তার হাতেই বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের জন্ম। ফ্যাসিবাদের জনক কখনোই স্বাধীনতার জনক হতে পারে না। পরাধীনতা এখানে জনগণের স্বাধীনতার শত্রুদের হাতে। যে কোনো ফ্যাসিস্ট রাজনীতিবিদের ন্যায় মুজিবও ছিল স্বাধীনতার খুনি। জনগণকে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা কেড়ে নেয়াই ছিল তার রাজনীতি। বিরোধী দলকে সহ্য করার মতো গণতান্ত্রিক মানসিকতা মুজিবের ছিল না, তার ছিল প্রচণ্ড বিরোধী দল ভীতি। বিরোধী দল সংসদের 300টি আসনের মাঝে 30টি আসন পাক, সেটিও মুজিব চাননি। বিরোধী দলীয় নেতাদের বিজয় রুখতে তিনি বাংলাদেশের রাজনীতিতে ভোট ডাকাতি শুরু করেন। মুজিবের অনুসারীদের রাজপথে স্লোগান ছিল, এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। একমাত্র ফ্যাসিবাদেই এমন স্লোগান মানায়, গণতন্ত্রে নয়। গণতন্ত্রে জন্ম নেয় বহু নেতার বহু দলের রাজনীতি। আজ বাংলাদেশের রাজনীতিতে যেরূপ প্রচণ্ড ফ্যাসিবাদী নৃশংসতা, তার জন্ম শেখ মুজিবের হাতে। ইসলামপন্থীদের রাজনৈতিক অধিকার হরণের পর মুজিবের যুদ্ধটি শুরু হয় জাতীয় সমাজতান্ত্রিক দল ও সর্বহারা পার্টি সহ অন্যান্য সকল বিরোধী দলের বিরুদ্ধে। তাদের দমনে লেলিয়ে দেয়া হয় তার রাজনৈতিক অনুসারীদের দিয়ে গড়া রক্ষী বাহিনীকে।
রক্ষী বাহিনীর সশস্ত্র সেপাহীদের হাতে বহু হাজার বিরোধী দলীয় নেতাকর্মী গুম, খুন, নির্যাতন ও অপহরণের শিকার হয়। অনেকের মতে সে সংখ্যাটি 30,000 বলেন, কিন্তু মুজিব তাতেও খুশি হননি। 1975 সালের 24 ফেব্রুয়ারিতে সকল বিরোধী দল নিষিদ্ধ করেন এবং চালু করেন একদলীয় বাকশালী শাসন প্রক্রিয়া। নিষিদ্ধ করেন সকল বেসরকারি ও বিরোধী দলীয় পত্রিকা। এভাবে কেড়ে নেওয়া হয় জনগণের স্বাধীনভাবে দল গড়া, কথা বলা এবং পত্রিকা প্রকাশ করার গণতান্ত্রিক অধিকার। স্বৈরশাসক মাত্রই গুরুতর অপরাধী। ডাকাত দলের সদস্যদের কাছে ডাকাত সর্দারের নৃশংস নিষ্ঠুরতা কখনোই নিন্দিত হয় না, বরং প্রশংসিত হয়। বর্বর স্বৈরাচারও তেমনই প্রশংসিত হয় ফ্যাসিবাদী দলের নেতাকর্মীদের মাঝে। এজন্যই শেখ মুজিবের ন্যায় গণতন্ত্রের খুনি, নৃশংস বাকশালী ফ্যাসিস্ট এবং ভারতীয় স্বার্থের সেবাদাসও দলটির নেতাকর্মীর কাছে গণ্য হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি রূপে। মুজিবের পর বাংলাদেশের দ্বিতীয়বার গণতন্ত্রকে কবরে পাঠানোর কাজটি করেন জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। জনগণের গণতান্ত্রিক অধিকারের ওপর এটি ছিল আরেক ডাকাতি। নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুর সাত্তারকে হঠিয়ে এই দুর্বৃত্ত জেনারেল দেশের শাসন ক্ষমতা নিজ হাতে নিয়ে নেন। তৃতীয়বার গণতন্ত্র হাইজ্যাক হয় আরেক সামরিক সন্ত্রাসী জেনারেল মঈন আহমেদের হাতে। এই সামরিক স্বৈরশাসক 2006 সালে রাষ্ট্রের উপর ডাকাতি করে এবং 2008 সালে দরজা খুলে দেয় শেখ হাসিনা নৃশংস সিভিল স্বৈরশাসনের। যে কোনো সভ্য দেশে জনগণের রায় না নিয়ে শাসন ক্ষমতায় বসাই শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। অথচ বাংলাদেশের সেই অপরাধটি বারবার হচ্ছে স্বৈরশাসকদের হাতে। সেটি সামরিক কূ, ভোট ডাকাতি এবং একদলীয় নির্বাচনের মাধ্যমে। 2014 সালের নির্বাচনে শেখ হাসিনার সরকার শতকরা 5 ভাগ ভোটারকেও ভোট কেন্দ্রে হাজির করতে পারেনি। ভোট যখন মূল্য ও ইজ্জত হারায়, ভোটারগণ তখন আগ্রহ হারায়, ভোট হারায়। অথচ ভোট গুরুত্ব পেলে বৃদ্ধ, নারী, পুরুষ নানারূপ অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোট কেন্দ্রে আসে এবং লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়। অথচ ভোটের সে মূল্য ভোট ডাকাতির নির্বাচনে থাকে না। কে নির্বাচিত হবে সে বিষয়টি ভোটারদের হাত থেকে ছিনিয়ে নেয় সরকার, নিজ হাতে নিয়ে নেয়। নির্বাচন তখন প্রহসনে পরিণত হয়। ডাকাত যেমন গৃহস্থের অর্থ নিজ পকেটে পুরে, সন্ত্রাসী সরকারও তেমনি জনগণের ভোট ইচ্ছামতো হাতিয়ে নেয়। এজন্যই এমন নির্বাচনকে বলা হয় ভোট ডাকাতির নির্বাচন। 2014 সালে নির্বাচন এতটাই গুরুত্বহীন হয়ে পড়ে যে সরকার সংসদের 153 সিটে কোনোরূপ ভোট কেন্দ্র খোলার প্রয়োজন বোধ করেননি। স্বৈরশাসক মাত্রই অপরাধী, তারা শত্রু জনগণের। চোর ডাকাতদের সাথে কেউই বন্ধুত্ব করে না, বরং সুযোগ খোঁজে তাকে শাস্তি দেওয়ার। চোর ডাকাতগণও সেটি বোঝে। এজন্যই যে গৃহে তারা ডাকাতি করে কখনোই সে গৃহের মালিকের সামনে তারা যায় না। এরূপ অপরাধীগণ সাধারণত নিশাচর হয়। একই অবস্থা স্বৈরশাসকদেরও। চোর ডাকাতদের ন্যায় তাদের মনেও যে ভয়টি প্রতি মুহূর্তে বিরাজ করে সেটি হলো গণপিটুনিতে মারা পড়ার। সেটি কল্পিত ভয় নয়, বরং নিরেট বাস্তবতাও। চোর ডাকাতদের ন্যায় বহুর স্বৈরশাসকও যে জনগণের চর থাপ্পড়ে মারা পড়ে সেটি তো ইতিহাসের নতুন বিষয় নয়। রাশিয়ার সর্বশেষ জার দ্বিতীয় নিকোলাস, লিবিয়ার মোয়াম্মার গাদ্দাফি, আফগানিস্তানের নজিবুল্লাহ এবং রোমানিয়ার চশেস্কোর ন্যায় বহু স্বৈরশাসক তো এভাবেই মারা পড়েছে। অথচ জনগণের ভোটে নির্বাচিত হলে পরবর্তী নির্বাচনে গদি গেলেও গণপিটুনিতে প্রাণ যায় না, বরং আরেক নির্বাচনে আবার নির্বাচনের সম্ভাবনাও থাকে। শান্তিপূর্ণভাবে যেমন গদিতে উঠতে পারে তেমনি নামতেও পারেন, কিন্তু স্বৈরশাসকের ক্ষেত্রে ক্ষমতা থেকে নামাটি আদৌ নিরাপদ হয় না, কারণ নামার সিঁড়িটি তারা নিজেরাই ধ্বংস করে দেয়। ক্ষমতা থেকে তাদেরও যে একদিন নামতে হতে পারে সে সামান্য বোধটুকুও তাদের থাকে না। অবৈধ শাসকদের জীবনে এজন্যই আসে মহাবিপদ। সে বিপদের রূপটি নিজ চোখে দেখে গেছেন শেখ মুজিব। সে ভয়ে শেখ হাসিনা এতটাই আতঙ্কগ্রস্ত যে রাস্তায় নিরস্ত্র কিশোরদের আওয়াজেও তিনি আঁতকে ওঠেন। সম্প্রতি স্কুলের কিশোর কিশোরীদের মিছিল থামাতে হাজার হাজার পুলিশের পাশে সশস্ত্র দলীয় গুন্ডাদের নামানোর কারণ তো সে ভয়। নির্বাচিত না হওয়ায় জনগণের স্তরে স্বৈরশাসকদের শিকড় থাকে না। নিপাতগ্রস্ততার ভয়ে চারিদিকে তারা শুধু শত্রুই দেখতে পায়। ভয়ের কারণে নিজেদের প্রাণ বাঁচাতে তারা দেশের কারাগারগুলি পূর্ণ করে হাজার হাজার নিরপরাধ মানুষ দিয়ে। যে বিমানে বা ট্রেনে সাধারণ জনগণ চড়ে, প্রাণ ভয়ে সেখানে তারা ওঠে না।
তারা নিজেদের জন্য পৃথক বিমান বা বাহনের ব্যবস্থা করে। তারা যে রাস্তায় নামে সে রাস্তা পুলিশ দিয়ে রাস্তা খালি করা হয়। এটি সত্য, স্বৈরশাসকদের নির্বাচনে হারানো যায় না অস্ত্র বলেও। কিন্তু তারপরও গণতান্ত্রিক রাষ্ট্রে যতটা স্থিতিশীলতা থাকে স্বৈরশাসনে সেটি থাকে না। প্রচুর পুলিশ প্রহরার সত্ত্বেও তারা ধরাশায়ী হয় গণ অভ্যুত্থানে, কারণ পুলিশ ও সেনাবাহিনী দিয়ে আর যাই হোক গণ অভ্যুত্থান থামানো যায় না। বিপুল অর্থ ব্যয়ে চাকর বাকরের গোলামি কিছুদিনের জন্য কেনা সম্ভব হলেও বেশি দিনের জন্য কেনা যায় না। ফলে রাশিয়ার জার, ইরানের শাহ, ফিলিপাইন্সের মার্কোস, মিশরের হোসনি মুবারক, তিউনিসিয়ার বিন আলী এবং বাংলাদেশের জেনারেল এরশাদের ন্যায় অসংখ্য স্বৈরশাসকের নিপাত ঘটেছে নিরস্ত্র মানুষের গণ অভ্যুত্থানে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।